কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন, দুটো দিকই তুলে ধরেন বা অনেক সময় অনেকটা দিকই তুলে ধরেন। কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় জোর সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন, এই মাত্রই এই কটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন, সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন, এটা একটু একপেশে হচ্ছে কিনা? মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন, আমি জবাব দেবো। তার আগে যে একটু হঠাৎ মনে পড়লো, আপনি উপদেষ্টাদেরকে আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন, কিন্তু আপনি মঞ্জু ভাই থেকে পেয়েছেন। খেয়াল করেন, মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে হামিদ কিভাবে পালালো মঞ্জু ভাইয়ের কাছে। আমার মনে হয় মঞ্জু ভাইকে আপনি যদি ভালো মতো একদিন ডেকে সব কথা বলেন, অনেক কিছু জানতে পারবেন, জাতীয় জানতে। কিন্তু মঞ্জু ভাই তো আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, মঞ্জু ভাইয়ের আইকিউ মনে হয় আমার থেকে 15-20 বেশি হবে। মঞ্জু ভাইয়ের তো প্রশ্ন করে জবাব পাওয়া কঠিন। হাওয়েভার আমরা চেষ্টা আমি জবাব দিব। আচ্ছা, এখন নির্বাচনের ব্যাপারে ইনফ্যাক্ট আমি একটু এভাবে যদি বলি, আমার চ্যানেলের নামটা হচ্ছে জাহেদ স্টেক। সো আই ডু অ্যানালাইজ, আমি সেটা তো করি, আমি আমার অপিনিয়নও জানাই, এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন, ধরুন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রেই, এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই। এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি, আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেকে হয়তো খেয়াল করিনি, জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে বক্তব্য দিয়েছেন, বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন, খেয়াল করুন খালেদ ভাই, আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে। আচ্ছা, এটা কি রেজোনেট করছে না জনাব নাহিদ ইসলামের সাথে? আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এএফপির সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন, কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। আমি ইদানিং রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনূসের দল। কেন? আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি। তো জনাব নাহিদ ইসলাম ওটা বলছেন, উনিও বলছেন। আচ্ছা, নাম্বার 2 যেটা আপনি জিজ্ঞেস করছেন, এবং আমি আপনার সাথে একমত, 9 মাস পার হয়ে গেছে, উনি কন্ট্রোল আনতে পারেন না, এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল আরো কমছে বলে মনে হয়। ডিসেম্বরে উনি পারবেন না মনে করছেন, 6 মাসের পর মানে ডিসেম্বরের পর ওনার হাতে কি কোনো একটা ম্যাজিক আসবে বাই হুইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন? আরেকটা প্রশ্ন, উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত কারণে, এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন? উনি স্পষ্ট করে বলে দিক যে ডিসেম্বরের মধ্যে তো হবে না, তো আমি এবার জুনের দিকেই তাকিয়ে আছি। রহমান, আপনি তো তাই বলা উচিত। আপনি তো চমৎকার বলেন, আমি শুনতে থাকি, সেজন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দিয়েন। আপনি বলেন যে এখন একটু থামলাম, কারণ হচ্ছে আমি ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন। সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন, এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা, এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি। 2 নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু, ডিসেম্বর পার হইলেই কি অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে, এইটা তো উনার একটা প্লি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন, আপনারা আমার সাথে বসেন, বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব। কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন, তখন তার এটা কোথাও আগায় না। আইন শৃঙ্খলা বলেন আর যাই বলেন, এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া, বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না। এবং বিএনপি তো দিনে দিনে এটা দুর্বিষহ করে ফেলছে। আমি আর কথা মাঝখানে বলবো না, আমি একটু দুই তিনটা পয়েন্ট আপনাকে বলি। দেখেন, বিএনপি আওয়ামী লীগ পতনের পরে 9 মাসও তারেক রহমান সাহেব দেশে ফিরে নাই। আইন আদালতের কথা বলা হচ্ছে, বেগম জিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইউনূস সাহেবের সাথেই, তারেক রহমান সাহেবের সব মামলাও ইন অ্যাবসেন্সে উঠে গেছে। এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনাব ইশরাক, সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি এগুলি করতে থাকে? জি ডক্টর জাহেদ, আপনি একটু বলেন। নিশ্চয়ই আমার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই, আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্তত বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না। প্রবলেম কিন্তু ওই জায়গায়। খালেদ ভাই, আমি রাগঢাক ছাড়া একটা কথা কয়েকদিন থেকে বলছি, বাংলাদেশে এই মুহূর্তে 3টা শক্তি
বিএনপি, সরকার এবং সেনাবাহিনীকে আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এন্টিটি না টেকনিক্যালি, যেটা তো সরকারের পার্ট, কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই, সেনাবাহিনীকেও পোস্ট 5 অগস্ট আমরা একটু আলাদা করে দেখব। এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে। এখন সমস্যা যেটা হচ্ছে, ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে, কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে 137টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে, 147টা হয়েছে, তো বিএনপি তো মাত্র তারপর গেল। এবং জনাব ইশরাকের সমর্থকরা, আমি এটাকে জাস্ট পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সমর্থন বা অসমর্থন করার বিষয়টা, বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা 5 তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী। হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন? এবং বিএনপি, খেয়াল করুন, আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি, বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 days, দেখা করেননি। রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ, তিনি সেই তথ্য জানান। নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউনূস এটা বলেছেন। তাহলে খেয়াল করি, বিএনপিকে তিনি যদি আস্থায় নিতে চাইতেন, ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না, ওনাকে আস্থায় নিতে হবে। তারপর বিএনপি গেল, বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি। এবং আপনি খোঁজ নিলেই দেখবেন, বা আপনি জানেন আমি নিশ্চিত, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্য কোনো দলের সাথে মিটিং এ ছিলেন না। এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র, বয়সে সিনিয়রের কথা বলছি, উপদেষ্টারা থাকেন। সো আপনি বিএনপিকে ক্লিয়ার বার্তা দিচ্ছেন। এরপর জনাব তারেক রহমান তার যে লাস্ট বক্তব্য, তাতে তার কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে। উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন। তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি, অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি। খালেদ ভাই, বরং আমরা এভাবে বলতে পারি, ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি, আর কেউ না, নট আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে। অথচ উনি বললেন একটা দল চায় না, হয়তো ইম্পারেটিভ করে ফেলেনি, কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট, বাম জোট যারা আছে, মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন, তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন, আমরা দেখতে পাচ্ছি। আর আমি এটাও বলতে চাই, যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে, সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে, তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্সে নিতে হবে। আমি তো একদম বাইরে থেকে, আমি ভেতরে কিছু না জেনেই বলছি, বাইরে থেকেই তো দেখছি এখানে ফাইট হচ্ছে। এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন, জনাব নাহিদ ইসলামকে ডেকে বললেন, আমি আপনাকে একটা প্রশ্নও করি, আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার। প্রথম দিন যখন বিএনপি জামায়াতে ইসলামী বসলো, উনি যখন ডাকলেন, বিএনপি বা জামায়াতে ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল, ওই দিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন? পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে, মঞ্জু ভাইয়ের দলও একটা গ্রুপে ছিলেন, মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি, তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স, ওনার দল কি এনসিপির চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই, কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে। আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারবো যখন একজন অভিভাবক। খালেদ ভাই, আমি আরেকটা কথা একটু যোগ করি। একটা পরিবারে, আমি এভাবে বলছি একটু, সেটা হলো একটা পরিবারের, আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু কোন বাবা যদি তার কোন সন্তানকে বায়াস দেখান, যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে, মনোযোগ আছে, স্নেহ আছে, ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে। ডক্টর ইউনূস স্পষ্টত এটা করছে এবং অত্যন্ত টার্মোয়েলের টাইমে, বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না, একটা টার্মোয়েলের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন। ওকে ডক্টর জাহেদ, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে হইলো আপনি বলতেছেন যে বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা সমঝোতা হওয়া উচিত, আমি যদি ঠিক বুঝে থাকি, বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত। এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি, তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে? বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর ইউনূসকে তাদের কথা শোনাতে যেতেছে? আমি 2 নম্বর কথা বলি, আপনি নাহিদ ইসলামকে ডাইকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা বলেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই সাথে কাজ করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছেন, নাহিদ ইসলামদের প্রতি তিনি বিরক্তিটা দেখাইছেন একদম সরাসরি, যে নাহিদ তোমরা এরকম করলে আমি কিন্তু আর এখানে থাকবো না, যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন, ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনূসের জানানো না। 3 নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন, এটাকে আমি দেখি হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার জন্য যে
হচ্ছে একটা লার্নিং সেশন, যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন, তখন এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ারই রাখার কথা। আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার, আবার বিএনপি চাপ দিতেছে এই তিনটা উপদেষ্টাকে বাদ দেওয়ার। উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব, তাই না? আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না, এই কথা একবারও বলে নাই। এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায়, তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায়, এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না। আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ, এটা আপনিও জানেন, আমিও জানি, সম্ভবত মঞ্জু ভাইও জানে। এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই, হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে, কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত, সার্জিস, নাহিদ এদেরকে তো আলাদা করে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ, এদের তো আলাদা করে ডাকাটার একটা, এটাকে বলে না গতিজড়তা, আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন, এটা তো একটা গতিজড়তারও ব্যাপার আছে। এই হচ্ছে আমার টেক। আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন এরকম মনে করতেছেন, এবং আর্মির এই যে রাজনীতিতে ঢুকে যাওয়া, এই যে ইলেকশন ডিসেম্বরে হইতেই হবে, তারেক রহমানের ভাষায় কথা বলা, ইজ ইট ফেয়ার? আর্মির তো ব্যারাকে থাকা উচিত, ওরা এগুলি বলে কেন? জি ডক্টর জাহেদ, আপনার কাছে ভাই, আপনি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন লয়ের রিপোর্টিং করেছেন, এবং আপনার সাথে আমরা এই শোতে দেখেছি আইনের ব্যাপারে আপনার খুবই গভীর জানাশোনা আছে। আমি কোর্টের ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয়, ডক্ট্রিন অফ নেসেসিটি দেখায়। যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছে যে এটা অসাংবিধানিক, কিন্তু পরবর্তী দুইটা, ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম, নবম বা দশম এরকম কিছু বলেছিলেন, বা দশম একাদশ, পরবর্তী ত্রয়োদশ সংশোধনীর অধীনেই হতে পারে। তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, কোন একটা টার্বুলেন্স টাইমে, কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি। সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে, আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি, আমি ওভাবে ক্রিটিক করিনি। রয়টার্সের সাথে প্রথম যখন সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন। আমি তখন সেদিনই, এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইম লাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে, সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম, এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এইরকম। আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে, কোন জায়গায় আছি? একটা সেনা প্রধান যদি সরকারেরই পার্ট হয়, তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে। উনি তো শেখ হাসিনাকে বিট্রে করেছেন তখনকার সরকারকে, শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেনও। সো তাহলে আমরা এই প্রশ্ন, আমি একটু খুবই ডেভিডস অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে, তারপরে এই প্রশ্ন আসতে পারে, তো উনি তো বিট্রে করেছেন সরকারি যে আদেশ, যেটা উনি মানতে বাধ্য ছিলেন। তো আমি যে কথাটা বলি, আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের, খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনীর আছে। এবং আই ফিল লাকি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে বাংলাদেশ না, এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে, আর এখানে ঝামেলা বেঁধেছিল 5th অগাস্টে। আমি মনে করি তারা যদি পাওয়ার নিতেন, আমাদের দেশের মেজরিটি অফ দ্য পিপল সমর্থন করতেন, তিনি নেননি, এবং এখন নির্বাচন নিচ্ছেন। এই কথা তো আমরা বলছি যে একটা সিভিলিয়ান সরকার নির্বাচনের কথা। আমি আপনার কথা, আমি আপনার কথা শুনতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার টাইমটা ম্যানেজ করতে পারছি। কিন্তু জাহেদ, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। সেনাপ্রধান যেটি করতেছেন এটা কিন্তু ঠিক, যে 5 তারিখে উনি না দাঁড়াইলে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো, হাইন্ডসাইট আমরা এটা জানি না। যদি 20-21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান না নিতেন কি হইতো, আমি এটা জানি না। এবং আমি এইটাও জানি, আওয়ামী লীগ যদি ফিরে আসে, প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার। কিন্তু তারপর আমি বলি, যেটা তো উনি নেন নাই, উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে এই স্নিফটা কেন করতেছেন? ডক্টর জাহেদ, আমি আপনার কাছে আসতেছি, আমাদের অনেকগুলি প্রসঙ্গ আছে, আমরা একটু মঞ্জু ভাইকেও একটু শুনি। মঞ্জু ভাই, আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে ম্যান্ডেট নিয়ে। আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি। আমরা ব্যারিস্টার ফুয়াদ, আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে উনি যা বললেন, যাই হোক, আমি ওইটা উনি নাই, উনার নিয়ে আমি কথা বলতে চাই না। এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই। আমি কিন্তু সরল বাংলা ভাষায় বুঝি, যদিও আমি ল গ্রাজুয়েট না, কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই, কিন্তু আইন আমারও বুঝতে হবে, আইন আমারও বুঝতে হবে। সুতরাং আপনি আমার ম্যান্ডেটটা বুঝাতে হবে, ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল, সংবিধানের কি, সংবিধান না সংবিধানের বাইরে, সেটা কি আসলে জিনিসটা কি? আমি আপনার প্রশ্নের জবাব দিব, তবে ডক্টর জাহেদের একটা জিনিসে
সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে, সেটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি, মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন। এটা খুবই ভালো। এটা এটা ডক্ট্রিন অফ নেসেসিটির মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই, যে এখন কোনো নিয়মই ফেলা যাচ্ছে না, ফলে জরুরি ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন, এটা কেন ইউনূসের জন্য, প্রফেসর ইউনূসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন? উনি কিন্তু প্রফেসর ইউনূসের এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, এটা ঠিক হয় না তুলছেন, কিন্তু যখনই আপনি সেনাবাহিনী প্রধানের বিষয়টা তুললেন তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে, এটা নট নেসেসারিলি। তো এই জায়গাটা আমি মানে আমি ডাক্তার জাহেদের একটু তুলে ধরলাম যে জাহেদ ভাই এই জিনিসটা একটা ব্যাখ্যা আশা করে দিবেন। সেনাপ্রধান তো তার জায়গা থেকে যেইটা, সেনাপ্রধানের ক্ষেত্রেও কিন্তু গতিজড়তা, সেনাপ্রধান এই জুলাই আগস্টে গতিজড়তা, মানে আমি গতিজড়তা এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, যে গতির সাথে তো ত্বরণ বাড়ে, এটা থামতে সময় নেয় আসলে। মানে আমি এখন আপনার ম্যান্ডেটের জায়গায় আসি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন যে আমাদের পার্টির পজিশন কি, এই কথাটা 3 দিন আগে ডাক্তার জাহেদ আমার সাথে এটা নিয়ে অনেক কথা বলেছেন, ওনার সাথে আমি খোলামেলা বিষয়টা নিয়ে শেয়ার করেছি। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির পজিশনটা হচ্ছে আমরা একটা সমঝোতামূলক মধ্যপন্থা আমরা গ্রহণ করেছি। কেন করেছি আমি আপনাকে বলি, যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, যে বিএনপির কোনো অবদান নাই, জামাতের অবদান বেশি না, ছাত্রদের অবদান বেশি ইত্যাদি, এবং এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনূস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে, এটা আমি মিটিংয়েও বলেছি, লিখিতভাবেও বলেছি। এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্যই আমরা একটা মধ্যপন্থা নিয়েছি। দেখেন আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন, আমরা তো বুঝতেছি না, আপনাকে বিএনপির পক্ষে না এনসিপির পক্ষে না সরকারের পক্ষে? আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল, এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা, যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি, কালকে কোনো একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে আমি লেট মি কারেক্ট মাইসেলফ, আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না, মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না। আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে, মানে যাদের বিপক্ষেও উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন, দিতেনও। এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলিভাবে বলতেছেন না, এই খোলাখুলিভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত 2-3 সপ্তাহ ধরে, যে আমি খোলাখুলিভাবে পক্ষ নিচ্ছি। এইটা কেন, এটা ছিল আমার প্রশ্ন। কে তাকে ক্রিটিসাইজ করলো, অনেকে তাকে প্রশংসা করলো কিনা, ওটা আমার কনসার্ন ছিল না। ঠিক আছে, অসুবিধা না। আমি এবার আসি ম্যান্ডেটের জায়গায়। জি, ম্যান্ডেটের জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে, আমি কিন্তু এটা পাবলিকলি এটা ক্রিটিক করেছি যে এইভাবে ওনার কথা বলাটা শোভনীয় হয় নাই। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আসলে কি আমরা কোনো ম্যান্ডেট ঠিক করেছি? দেখেন প্রফেসর ইউনূসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে, তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু, আমার ম্যান্ডেট কি, আমি কি কি কাজ করব। এই যে আজকে আমরা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এই আলোচনাগুলো তো এত ডিটেইল হতে পারতো ওনার সাথে। আমি কি একটু আমি জানি না, মানে জ্ঞানীগুণী লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি, কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই, ডক্টর ইউনূস আমাদেরকে জিজ্ঞেস করে না আমার ম্যান্ডেটটা আসে কিনা। ডক্টর ইউনূস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেট ডিভিশনকে, প্রধান বিচারপতির নেতৃত্বে। এপিলেট ডিভিশন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও, যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম। এখন নির্বাহী কাজ বলতে কি, এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন অথবা আমার কাছে শুনতে পারেন। নির্বাহী কাজ হচ্ছে ডেলি অফিস করবেন, পরের দিকে নির্বাচনটাতে চলে যাবেন, দ্যাটস ইট, যদি আপনি এটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন তাহলে। ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন, অনেককে জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন, উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন, উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছেন, অনেক ডিসিশন। তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন। এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই,
আমি তুলছি আপনি তুলছেন, এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য, কিন্তু আমরা তুলি না। যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি, মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি। যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূস একই কাজটা করেছেন। উনি যখন 15 আগস্টের ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন, আমাদেরকে ডেকেছেন, কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন, উনি আমাদের সাথে কনসাল্ট করেন না, আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না। তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলার তো আপনার এখানে সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলবো, ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি একটা আপনাকে কথা বলি, কথা বলাও বিপদ, কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন, ঠেস মারবেন বা পোক করবেন। একটাও করেন না এখন পর্যন্ত মঞ্জু ভাই, আজকে আমি একটাও দেখি নাই জাহেদ আপনাকে আক্রমণ। আচ্ছা বলেন আমি অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেন, আমি আপনাদেরকে কিছু কথা বলি। জি, প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি কে প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন, উনি একটা ষড়যন্ত্র করতেছেন, উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন, উনি বিএনপি কে কাটেল করতে চাচ্ছেন, এই ধরনের যত ধরনের। মঞ্জু ভাই আবার একটা কথা, আপনি এই যে চারটা কথা বলেন, না আমাকে বলেন না, আপনি বলতেছেন যে বিএনপি ধারণা পাচ্ছে, আপনি বলেন আপনার থেকে একটা মিনিট, কথাটা শেষ হোক। না আমার এই কথাটা শেষ হোক, এই কথাটা শেষ করি, প্লিজ এই কথাটা শেষ করি। হ্যাঁ, আমার এই বাক্যটা আরেকটু আছে, নাইলে আপনি কথার উপরে কথা বলেন। একইভাবে ডক্টর ইউনূসকে প্রতিদিন কিছু লোক কান পড়া দিচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় আপনাদের বাধা প্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ। অর্থাৎ ডক্টর ইউনূসের কানে সবসময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে, সব বাধা হচ্ছে বিএনপি। ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে, বিএনপি কে বোঝানো হচ্ছে। এবার প্রশ্নটা করি, আপনি যেটাকে বললেন যে বিএনপির কান পড়া দেওয়া হইতেছে, এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এইটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনার আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে, একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে, একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে, প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। শুনেন আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা তুলি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত, ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যে এটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন, দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস, অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিচ্ছে রাজনীতি থেকে, কিন্তু খালেদা জিয়া যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না, আমার এই বিশ্বাস না। তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে, এগুলা কথা। না, আমি আপনাকে গণতান্ত্রিক
পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে? রাইট আছে। আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে। আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদেরকে তো আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, উনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই, তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব মঞ্জু ভাই। আমি একটু ডাক্তার জাহেদের কাছে আসি। ডাক্তার জাহেদ অনেক কুসকুস করতেছে প্রশ্নটার জন্য। আমি বলতেছিলাম যে আর্মি ক্ষমতা রাইখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আসেন লাইভে, একটা মন্তব্য না শোনানোর লোভ মঞ্জু ভাই। আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক মিনিট বলে নেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি এটা মেইনটেইন করতে হবে। আমি বলছি আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন। এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। বাস, আমি আরো লম্বা কথা বলতে পারতাম, আপনাকে না কেন আমি কথাটা বললাম। উনিকালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা তিনজনই একই পেজে, তিনজনই একই মতাদর্শই, আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি ওই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইতেছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা জানি না। ডক্টর জাহেদ, আপনি যদি একটু বলতেন আর্মি কেন, অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া, অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনা প্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা ট্রানজিশনে যাবেন। আমি আপনাকে আমার একটা ইন্টারপ্রিটেশন বলি। রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছেন অন ক্যামেরা, সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন, আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি। আমি এই জিনিসটা পিক করেছিলাম। নুরুদ্দিন খান হচ্ছেন সেই সেনাবাহিনী প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন, উনি এটা করেননি, বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময়, কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল। আমি ধারণা করি জেনারেল ওয়াকারুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে। সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক। এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার। আচ্ছা, আমি এনসিপির ব্যাপারে আপনি একটা কথা বলেছেন। আমি ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি হুবহু পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে, আমি দেখে দেখে পড়ছি। তিনি বলছেন তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা বিরাট, পুরোটা পড়লে আরো ভালো বোঝা যেত, কিন্তু আমি এই অংশটুকু পড়ি। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে, ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে, আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন, বাইরে থেকে বলা হয়, ঠিক তাই বলছেন। আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই। এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপির প্রতি বায়াসড। শুভকামনা আমাদের প্রত্যেকের আছে, সেটা ওনারও থাকতে পারে, কিন্তু উনি বায়াসড। আচ্ছা, তারপর
আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিসইন্টারপ্রেট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেনাবাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন। আমি আসলে এবার খুবই এক্সপ্লিসিটলি কথা বলছি, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে। আমরা যদি গণঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা, আমরা যদি এটাকে গণঅভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম, ভালো ছিল। কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে। আপনার প্রোগ্রামে খালেদ ভাই, হাসনাত আব্দুল্লাহ, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল। সো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে। এই অনিশ্চয়তার মুখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন ইজ মাচ বেটার। একটা কথা আছে, মানে ভিক্ষা চাই না কুকুর সামলাও। আমরা ওই জায়গায় চলে এসেছি। হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো, কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে। কেন আছে আমি আপনাকে একটু যোগ করি। ধরুন বাইরে থেকে, বিএনপির কথা বলছি না, আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী, মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে, তার ভাষায় এসে। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার ঘোষণা করেছিলেন 2 দিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন। লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে। কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি, বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা